সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা এসএসসি বিএমটি দ্বাদশ শ্রেণী বা সেকেন্ড ইয়ারের হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ 2 বিষয়ে 2025 সালে যে শর্ট সিলেবাসটি রয়েছে সেই শর্ট সিলেবাস অনুসারে আমরা থিওরি নিয়ে আলোচনা করব আজকের দ্বিতীয় ক্লাসে। আর যারা প্রথম ক্লাসটি মিস করেছেন তারা আমাদের মূল চ্যানেলে প্রবেশ করে ভিডিও অপশন থেকে ভিডিও অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে থিওরি 1 যে ক্লাসটি রয়েছে এইচএসসি বিএমটি দ্বাদশ শ্রেণীর জন্য, অর্থাৎ এই যে এই থাম্বনেলটি, এখানে আপনারা ক্লিক করে 1 থেকে 10 পর্যন্ত প্রশ্নের উত্তরগুলো দেখে আসতে পারেন। আর আজকের এই ভিডিওতে আমরা যে 11 নম্বর প্রশ্নটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। আর এগুলো কিন্তু আমাদের সুপার সাজেশন থেকে আলোচনা করা এইচএসসি বিএমটি দ্বাদশ শ্রেণীর সেকেন্ড ইয়ারের যে হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ রয়েছে সেটি হচ্ছে 34 পৃষ্ঠার উত্তর সহ সুপার সাজেশন, এবং এই সুপার সাজেশনে গণিত এবং যে থিওরি সেটিও রয়েছে। সেই সাথে এই 4টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন যারা 155 টাকায় নিতে চান তারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে মাত্র 155 টাকার বিনিময়ে আপনারা এই 4টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল কিন্তু সংগ্রহ করতে পারবেন। আর হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ 2 এর ব্যাপারে একটি কথা না বললে নয়। হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ 2 এর ব্যাপারে আপনারা সুপার সাজেশনের পাশাপাশি কিন্তু অবশ্যই অঙ্কগুলো বই থেকে করতে হবে। আমরা সুপার সাজেশনে কিছু পরিমাণ অঙ্ক দিয়েছি, তাই যারা সাজেশন নেবেন তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন। তো আর আমরা কথা বাড়াবো না, সরাসরি আজকের মূল ভিডিওতে চলে যাব। চুক্তির অবর্তমানে বা অনুপস্থিতিতে অংশীদারি ব্যবসায়ের হিসাব রক্ষণের নিয়মাবলী আলোচনা করো। অংশীদারদের অধিকার ও দায় দায়িত্ব সংক্রান্ত কোনো বিষয়ে অংশীদারি চুক্তি ও দলিলে উল্লেখ না থাকলে এবং সে বিষয়ে মতের অমিল দেখা দিলে সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট বিষয়ে অংশীদার আইনের বিধান প্রযোজ্য হবে। এরূপ কয়েকটি বিধান নিচে তুলে ধরা হলো। অংশীদারদের মধ্যে লাভ লোকসান সমহারে বন্টন, মূলধন এবং উত্তোলনের উপর সুদ ধরা যাবে না, অংশীদারগণ সমপরিমাণ মূলধন সরবরাহ করবে, সকল অংশীদার সমপরিমাণ উত্তোলন করতে পারবে, অংশীদারি সম্পত্তি উদ্ধারের জন্য মামলা করতে পারবে, ব্যবসায় দায় দেনার জন্য সদস্যগণ যৌথভাবে ও এককভাবে দায়বদ্ধ হবে, সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী ব্যবসায়ের বিলোপ ঘটাতে হবে, ব্যবসায়ের কেন্দ্রের বা প্রধান অফিসের হিসাবপত্র এবং দলিলপত্র সংরক্ষিত থাকবে, অংশীদার কর্তৃক ব্যবসায় প্রদত্ত ঋণের উপর 6% হারে সুদ পাবে, দেউলিয়া অংশীদারদের সম্মতি হতে পাওনা আদায় করতে হবে ইত্যাদি। এখন আমরা দেখব অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন, স্থিতিশীল মূলধন পদ্ধতি এবং পরিবর্তনশীল মূলধন পদ্ধতির যে পার্থক্য। এখানে আমরা 5টি পার্থক্য দিয়েছি, তো আপনারা এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন বা ভিডিওটি পজ করে দেখতে পারেন। তো পার্থক্যগুলোর মধ্যে প্রথমে রয়েছে সংজ্ঞাগত পার্থক্য, লেনদেনের হিসাবভুক্তকরণ পার্থক্য, অবস্থানগত পার্থক্য, হিসাব রক্ষণগত পার্থক্য, হিসাবের উদ্বৃত্তগত পার্থক্য। তো উপরোক্তভাবে আমরা স্থিতিশীল মূলধন পদ্ধতি এবং পরিবর্তনশীল মূলধন পদ্ধতির মধ্যে কিন্তু পার্থক্য আলোচনা করতে পারি। এখন আসি আমরা যৌথ মূলধনী কোম্পানি কাকে বলে, যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্য। যৌথ মূলধনী কোম্পানি হলো একটি ব্যবসায় সত্তা বা প্রতিষ্ঠান যেখানে অংশীদাররা শেয়ার এবং বিভিন্ন স্টক ক্রয়ের মাধ্যমে কোম্পানির মালিকানা লাভ করেন। অংশীদাররা তাদের শেয়ার অবাধে হস্তান্তর করতে পারেন। আধুনিক যুগে যৌথ মূলধন ব্যবসায়ের কর্পোরেশন বলা হয়। নিচে যৌথ মূলধনী কোম্পানি কয়েকটি প্রামাণ্য সংজ্ঞা আমরা একটু দেখে নেব। যেমন জন মার্শালের মতো যৌথ মূলধনী কোম্পানি হলো এমন একটি কৃত্রিম ব্যক্তিসত্তা যা অদৃশ্য, অস্পৃশ্য অথচ আইনের মধ্যে টিকে থাকে। অধ্যাপক ওয়াইকে ভূষণ বলেন, কোম্পানি বলতে আইন স্বীকৃত এমন একটি কৃত্রিম ব্যক্তিসত্তাকে বোঝায় যার একটা নাম, একটা সিলমোহর ও যৌথ মূলধন থাকে এবং যা সীমিত, দায়বদ্ধ ও হস্তান্তরযোগ্য নির্দিষ্ট মূল্যের শেয়ারে বিভক্ত। উপরোক্তভাবে আমরা যৌথ মূলধনী কোম্পানির সংজ্ঞা আলোচনা করতে পারি। এখন আমরা দেখে নেব যৌথ মূলধনী কোম্পানির গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো। প্রথমেই রয়েছে স্বেচ্ছামূলক সংগঠন, চিরন্তন অস্তিত্ব, আইন সৃষ্ট সংস্থা, নিবন্ধন, সদস্য সংখ্যা, শেয়ার এবং ঋণপত্র বিক্রয়। তো এখানে আমরা যৌথ মূলধনী কোম্পানির যে বৈশিষ্ট্য রয়েছে এখানে আমরা 6টি বৈশিষ্ট্য তুলে ধরেছি। তো আপনারা অবশ্যই এটি একটু ভালোভাবে পড়ে নেবেন।
তো পরবর্তী আমরা যে ভিডিওর যে প্রশ্নটি আলোচনা করব সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী একটি প্রশ্ন, এবং অনেক পরীক্ষাতে এই প্রশ্নটি বারবার এসেছে, অর্থাৎ প্রাইভেট লিমিটেড ও পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে পার্থক্য নির্ণয়। প্রথমে শেয়ার সংখ্যা, প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে 2 জন এবং সর্বোচ্চ 50 জন, আর পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে 7 জন এবং সর্বোচ্চ সংখ্যা নির্দিষ্ট নয় বা অসীম। পরিচালক সংস্থা, ন্যূনতম পরিচালক সংখ্যা 2 জন এবং ন্যূনতম পরিচালক সংখ্যা 3 জন। কোম্পানি সংজ্ঞা, সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন থাকলে কোম্পানি তার কার্যক্রম শুরু করতে পারে। সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট অফ বিজনেস প্রাপ্তির পর কোম্পানি তার কার্যক্রম শুরু করতে পারে। শেয়ার হস্তান্তর, শেয়ার হস্তান্তর ও ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ থাকে, শেয়ার সহজেই হস্তান্তর করা যায়। বন্ড এবং ডিবেঞ্চারের অনুমতি নেই, আর পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে বন্ড এবং ডিবেঞ্চারের অনুমতি রয়েছে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে যে পার্থক্যটি সেটি আলোচনা করলাম। এখন আমরা দেখব শেয়ার কি। কোম্পানি অনুমোদিত মূলধনকে সমান অংশ বিশিষ্ট কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র এককে বিভক্ত করা হয়। মূলধনের প্রতিটি ক্ষুদ্র এককে এক একটি শেয়ার বলে। প্রতিটি শেয়ারের মূল্যমান সমান এবং এর নির্দিষ্ট আঙ্কিক মূল্য থাকে। শেয়ার এর সর্বজনীন সংজ্ঞা আলোচনা করা হলো। বিচারপতি যে ফারওয়েল এর ভাষ্য অনুসারে শেয়ার বলতে টাকার অঙ্ককে বোঝায় না, এর দ্বারা টাকার পরিমাপযোগ্য একটি স্বার্থকে বোঝায় যা চুক্তি দ্বারা বিভিন্ন প্রকার অধিকারের সৃষ্টি করে। উপরে উল্লেখিত আলোচনা থেকে আমরা বলতে পারি কোম্পানি সংগঠনের মোট মূলধনকে কতগুলো সমান মূল্য বিশিষ্ট ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা হলে এর প্রতিটি অংশই এক একটি শেয়ার হিসেবে পরিগণিত হয়। এখন আমরা দেখব আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ারের মধ্যে পার্থক্য। তো আজকের যে ভিডিওটি অর্থাৎ আমরা ক্লাসটি নেব, এখান থেকেও কিন্তু আপনারা অবশ্যই পরীক্ষাতে কমন পাবেন। আর যারা প্রথম ক্লাসটি দেখেননি তারা এই ক্লাসটি দেখে নেবেন। চ্যানেলে প্রবেশ করে ভিডিও অপশনে ক্লিক করে আপনারা এই ক্লাসটি খুঁজে নেবেন, ক্লাস 1। তো আমরা একটু সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ারের মধ্যে যে পার্থক্যগুলো রয়েছে সেগুলো একটু দেখে নেই। প্রথমে রয়েছে সংজ্ঞাগত পার্থক্য, পরিচালনাগত পার্থক্য, ভোটাধিকারগত পার্থক্য, লভ্যাংশ হার এবং ফেরতগত পার্থক্য। এখানে আমরা 5টি পার্থক্য দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু একটি প্রশ্নের অ্যান্সার করার চেষ্টা করেছি। অবশ্যই আপনারা এটি দেখে নেবেন। এখন আমরা দেখব শেয়ার অধিহার কাকে বলে, এটি কিভাবে হিসাবভুক্ত করা হয়। যৌথ মূলধনী কোম্পানির মূলধনকে কতগুলো সমান অংশে বিভক্ত করা হয় যার প্রত্যেকটি অংশকে এক একটি শেয়ার বলে। একটি কোম্পানির প্রতিটি শেয়ার এর মূল্য সমান থাকে। শেয়ার এর মালিককে শেয়ার হোল্ডার বলে। শেয়ার সাধারণত হস্তান্তরযোগ্য। যৌথ মূলধনী কোম্পানি যখন শেয়ার লিখিত মূল্যে বা অভিহিত মূল্যে ফেস ভ্যালুয়ের চেয়ে অধিক মূল্যে শেয়ার জনসাধারণের নিকট বিলি করে তখন তাকে শেয়ার অধিহারে শেয়ার ইস্যু বলে। শেয়ার অধিহার হিসাবভুক্তকরণ, যখন শেয়ার অধিহার বা প্রিমিয়ামের টাকা শেয়ার আবেদনের সাথে দেওয়া হয় তখন ব্যাংক হিসাব ডেবিট হয় এবং শেয়ার আবেদন হিসাব ক্রেডিট হয়। কারণ হিসেবে আমরা লিখতে পারি শেয়ার প্রিমিয়ামের টাকা সহ। এরপর শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট এবং শেয়ার অধিহার প্রিমিয়াম হিসাব ক্রেডিট। যখন শেয়ার অধিহার বা প্রিমিয়ামের টাকা আবন্টন বা তলবের সাথে দেওয়া হয় তখন শেয়ার আবন্টন বা তলব হিসাব ডেবিট হয়, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট হয় এবং শেয়ার অধিহার বা প্রিমিয়াম হিসাব ক্রেডিট হয়। ব্যাংক হিসাব তখন ডেবিট হয়, শেয়ার আবন্টন বা তলব হিসাব ক্রেডিট হয়, শেয়ার প্রিমিয়ামের টাকা সহ। তো আজকের ভিডিওতে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ব, শেয়ার এবং ঋণপত্রের মধ্যে পার্থক্য লেখ। প্রথমে রয়েছে সংজ্ঞাগত পার্থক্য, প্রতিশব্দগত পার্থক্য, জামানতগত পার্থক্য, মালিকানাগত পার্থক্য, ভোটাধিকার এবং লভ্যাংশগত পার্থক্য। তো সুপ্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা এই 18 নম্বর প্রশ্ন পর্যন্ত আলোচনা করব। তো পরবর্তী ভিডিওতে অর্থাৎ আমরা তৃতীয় ক্লাসে আরও কিছু গুরুত্বপূর্ণ থিওরি নিয়ে আলোচনা করব এবং তার পরবর্তী ভিডিওগুলোতে আমরা
অঙ্কের যে কিছু সমাধান রয়েছে সেইগুলো নিয়েও আলোচনা করব। তাই পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর যারা সুপার সাজেশন নিতে চান 155 টাকায়, তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা SMS করতে পারেন।